আসসালামু আলাইকুম সবাইকে। বড়শদিন আমার জন্যই সংসার ছেড়ে চলে গেল। আজকে আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলবো যে আমার কারণে কেন চলে গেল। আমি খারাপ, আমার কারণে চলে গেছে, ভালো হয়েছে, এখন আমি আপনাদেরকে সবটা বলতেছি। আর শুরু থেকে বলছি, এটা কিন্তু এই যে ঝামেলা শুরু হয়েছে এই শুরুর কথা আমি বলি নাই। একদম যেদিন আমি সতীন হয়ে আসছি, আমার যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে এই পর্যন্ত কি হয়েছে আমি আপনাদেরকে সবটা বলবো আজকের ভিডিওতে। মানে আমি না ভাবতেই পারতেছি না যে আমাকে কখনো এইসব বিষয় নিয়ে কথা বলতে হবে। আমার কোনোদিন কল্পনায় আসে নাই। তারপর আবার ক্যামেরার সামনে যেহেতু ও কথাগুলো তুলছে, এখন তো আমি সব ভাড়ার চুপ করে থাকা সম্ভব না। এমনিতে আমি ছোট সতীন, সবার কাছে খারাপ, হিংসুটে, অনেক চালাক, মানে কি আর বলবো। তো খারাপ যেহেতু হয়েছে, তো আরেকটু খারাপ হয়ে কোনো সমস্যা নাই আমার। তো বেশি কথা আজকে আর বলবো না, একদম মেইন টপিকে চলে যাই। যেদিন আমি আসি, আমার বিয়ে হয়, বিয়ের প্রথম দিন আমার বাসর রাত যাই বলেন না কেন, সেদিন আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। কেন করতেছিলাম সেদিন কিন্তু আমার, মানে আমার না, প্রত্যেকটা মেয়ে বা ছেলে যাই বলেন না কেন সবার জীবনে অন্যরকম একটা সময়, কারণ অপরিচিত মানুষ দুইজন দুইজনেরই। তো আমি সেই দিন থেকেই স্যাক্রিফাইস করা শুরু করছি ওর জন্য। ও কষ্ট পাবে এই কারণে আমি হচ্ছে জামাই নিয়ে একাকি থাকিই নেই। ও মানে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, তিনজন ছিলাম তো, তিনজন মিলে গল্প করতেছিলাম। তো সারাদিন অনেক জার্নি গেছে, আমি তো কলেজে ছিলাম, কলেজ থেকে আসছি, আমার মাথার উপর দিয়ে প্রচণ্ড পরিমাণে প্রেশার যেতেছিল। সব কিছু ছেড়ে আসছি, বিয়ে করছি আবার সতীনের সংসারে আসছি। তো মানে একটা তো থাকবেই মনের মধ্যে খটকা, যতই বিশ্বাস করে আসি, ভরসা করে আসি, যাই হোক না কেন। তো তারপরও মানে এত প্রেশারের পরও আমি ওর দিকটা চিন্তা করছি যে ওর খারাপ লাগবে, এই কারণে সবাই মিলে হাসি ঠাট্টা করতেছিলাম, গল্প করতেছিলাম। তো করতে করতে আমি কখন জানি ঘুমাই পড়ছি, আমি নিজেও বলতে পারবো না। তারপরে মনে হয় 2-3 ঘন্টা পরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে মেয়েরা খোঁজ করে যে তার স্বামী আছে নাকি তার পাশে। আর আমি দেখতেছিলাম যে আমার সতীন কোথায়। ঘুম ভেঙে আমি খুঁজতেছি খুশি আপু কোথায়, কোথায় চলে গেল আবার, মানে ওর কষ্ট টষ্ট কিছু লাগলো নাকি। তো আমি ওকে খোঁজা শুরু করছি, আর দেখি যে জামাই আরেক পাশে মানে একদম মরার মতো ঘুমাইতেছে, অনেক প্রেশার গেছিলো তাদের উপরে। পরে আমি ওকে মানে শোয়া থেকে উঠে অন্য রুমে যাই, পাশের রুমে 2টা রুম ছিল আমাদের গ্রামে। তো গিয়ে দেখি ওই রুমে মিটমিট করে ফোনের ফ্ল্যাশটা জ্বলতেছে, ওটার উপরে কি একটা কাপড় দিয়ে রাখছে, আর ও জায়নামাজে সিজদায় পড়ে আসছে। তো আমার আর বুঝতে বাকি রইল না যে ও কষ্ট পাইছে, কান্নাকাটি করতেছে, না হলে সবাই ঘুম, এই রাতের বেলা ও একলা একলা জায়নামাজে বসে কি আর করবে। তা আমি ওর কাছে গেলাম যে কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আমি তো এসব দেখার জন্য এখানে আসিনি, আমি তো আসছি একটা সুন্দর সংসার হবে আমাদের, এইটা পরিকল্পনা করে আসছি। এখন তুমি কষ্ট পাচ্ছ কেন, কান্না করতেছো কেন, আমি কি চলে যাব নাকি? বলে আরে না, আমি কান্না করব কেন, মানে আমাকে বুঝতে দিতে চাইতেছে না যে সে কান্না করছে। কিন্তু আমি তো বুঝি সে কান্না করছে, সে কষ্ট পাইছে। এই কথাটা আমি কেন বললাম? একটা মেয়ের জীবনে কিন্তু তার হাজবেন্ডই ফার্স্ট প্রায়োরিটি, যাই বলেন না কেন, অন্য মানুষকে সে যতই ভালোবাসুক না কেন, বিয়ের পরে তার হাজবেন্ডই তার ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। তো জামাই যেহেতু শুয়ে আছে পাশেই, আমি কেন আমার সতীনকে খুঁজতে যাব? একবার চিন্তা করেন, আমি ঘুম থেকে উঠে স্বামীর খোঁজ না করে আমি খোঁজ করতেছি খুশি আপু কোথায়। তো ওর প্রতি আমার কি পরিমাণ বিশ্বাস, ভালোবাসা সেই প্রথম দিন থেকেই। তো মানে যখন আমি বুঝতে পারছি যে ও যতই আমাকে আনুক না কেন শখ করে, ওর খারাপ লাগতেছে, সেদিন থেকে আমি জামাইয়ের কাছ থেকে দূরে দূরে থাকা শুরু করছি। মেইনলি যে না, আমি জামাইয়ের কাছ থেকে দূরে দূরে থাকি, আমি তো জামাই দেখে আসিনি, আমার অত একটা খারাপ লাগবে না। কিন্তু ও তো 2 বছর, প্রায় 2 বছর জামাই নিয়ে একলা একলা সংসার করছে, তারপরে ওদের লাভ ম্যারেজ ছিল, ওর খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এই কারণে নিজে জামাইয়ের কাছ থেকে দূরে থাকছি। কিন্তু সে তো আমার হাজব্যান্ড, আমি তাকে দেখে আসি বা না আসি, তার সাথে আমি সংসার করব, আমি তো তার কাছে কাছেই থাকতে হবে, তাই না? তার কোনো একটা প্রয়োজন হলে দেখতে হবে তার কি প্রয়োজন। কিন্তু এই জিনিসটা আমি কখনো করি নাই। কেন করি নাই? আমি যতই আমার হাজব্যান্ডের কাছে কাছে থাকবো, ওর ততই খারাপ লাগবে যখন একসাথে দেখবে আমাদেরকে। তো এই কারণে হাজব্যান্ডের কাছ থেকে দূরে দূরে থাকছি। আর এই জিনিসটা এত গভীর পর্যায়ে গেছে, মানে আমার মেয়ে হওয়ার পরেও আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক ঝামেলা ছিল, অনেক। সেটা আমি এখন আপনাদেরকে বলি। তো আমরা তো প্রথম দিন গ্রামে ছিলাম, তারপরে হচ্ছে ভাড়া বাসায় উঠি। তো ও মানে কয়েকদিন পরে, 1 সপ্তাহের মধ্যেই ও আর মেনেই নিতে পারতেছে না, চলে যাবে। তো আমরা অনেক কষ্ট খুঁজে ওকে বের করি, ওই দিন আটকাই কোনোভাবে। এখন ও তো আমাকে আনছে, আমার লাইফ তো এখানেই শেষ। কারণ আমি একটা পড়াশোনা করতেছিলাম, আমার ভালো কেরিয়ার ছিল, ক্যারেক্টার ভালো ছিল, সবাই জানতো আমি খুব নম্র ভদ্র একটা মেয়ে।
তো এখন তো আমার একটা দাগ লেগেই গেল, যত যাই বলেন না কেন দাগ তো একটা লেগেই গেল। আর আমি যদি যেতাম তাহলে একটা সমস্যা ছিল, সেটাও বলতেছি আপনাদেরকে। তো ওই সেদিন চলে যেতে চাইছিল, যার সংসার করবে না ওর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এই দিনও ওকে আমরা মানে জামাই আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখি যে না এগুলা কি শুরু করছো, তুমিই তো আনছো, এখন কষ্ট তো হবেই স্বাভাবিক, কিন্তু এই জিনিসটা তো জয় করতে হবে, তাহলেই তো সুন্দর একটা সংসার হবে, তাই না? আমি আমার বাবা মা ছেড়ে আসছি, আমারও তো খারাপ লাগতেছে, আমারও তো মন চাইতেছে বাবা মাকে দেখি, তাই না? তারপরেও তো আমি আসছি, কারণ এখন যত বেশি ধৈর্য ধরবো আমাদের সংসারটা ততই সুন্দর হবে, আস্তে আস্তে নিজেদের মধ্যে বন্ধন গভীর হবে। এখন নতুন নতুন আসছি তো একটু সমস্যা হবে, তো রাখি ওকে বুঝে শুনে। মানে আমি আসার পরেই প্রথম মাসে আমার বেবি কনসিভ হয়ে যায়, যখন টেস্ট করি জানতে পারি যে আমার মানে মা হতে যাচ্ছি। তো আমি যে বিয়ে কি জিনিস, সংসারটা কি জিনিস, বিয়ের পরে আনন্দ ফুর্তি যাই বলেন না কেন সেটা কিন্তু আমি বুঝতে পারি নাই। প্রেগনেন্সি টাইম শুরু হওয়ার প্রথম মাস থেকেই আমি প্রচণ্ড অসুস্থ, বমি, মাথা ঘোরা, কোমর ব্যথা, পিঠ ব্যথা যা আছে যেগুলো মানুষের শেষের দিকে গিয়ে হয় সেগুলো আমার একদম প্রথম মাস থেকেই শুরু হয়েছে। তো আর এমনিতেই তো মুড সুইং, তারপর বাবা মা ছেড়ে আসছি, বুঝেনি তো আমার মনের অবস্থা ঠিক কেমন ছিল। তো সব কিছু মিলে আমিও মনে করেন যে একটু খিটখিটে হয়ে গেছিলাম ওই টাইমে। তারপরে আবার জামাইয়ের কাছ থেকে দূরে দূরে থাকি, মনে করেন যে আপনাদের ভাইয়া মানে অনেক রাগী, কিছুর থেকে একটা কিছু হওয়ার আগে মনে হয় যে সে ব্রাস্ট হয়ে যাবে রাগে, তার এত পরিমাণে রাগ। তার সাথে আমার কোনো একটা কিছু নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। এখন ওই রাগটা যদি আমি তার পাশে গিয়ে বসি বা তার সাথে একটু কথা বলি রাগটা কিন্তু চলে যায়, আমি নিজেও জানি, কিন্তু তা সত্ত্বেও আমি তার কাছে যাইতাম না। ওই সামান্য 10 মিনিটের একটা রাগ আমি মনে করেন যে 10 দিন, 12 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পার করে ফেলতাম, এরকম করতাম, ইচ্ছা করে করতাম। কারণ ওই যে আগেই বললাম আমি হাজব্যান্ডের কাছাকাছি যত থাকবো ওর এই জিনিসটা দেখলে খারাপ লাগবে, এমনি একবার চলে যেতে চাইছে, ওর খারাপ লাগছে দেখে। এমনকি আমার একটা টাইমে এমনও ফিল হয়েছে তখন আমার মেয়ে 2 মাসের পেটে আমার, যে আমি চলে যাই, আমার বাবার বাড়িতে গেলে আমার তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমার বাবার ওই ধরনের সামর্থ্য আছে, বা আমি যদি চলে যাই তখন কি আর হবে, বাচ্চাটা নষ্ট করে ফেলবে আর আমাকে অন্য কোনো জায়গায় হন্তদন্ত করে বিয়ে দিয়ে দিবে, এটাই তো হবে। কারণ মানে এতদিন আমি কি বলে একদম নিখোঁজ ছিলাম, বাবার বাড়ির সাথেও কথা বলা একদম বন্ধ। আমার মেয়ে হওয়ার পরে কিন্তু আমি আমার বাবার বাড়ির সাথে কথা বলছি, এর আগে কয়েকদিন কথা বলছিলাম কিন্তু অফ করে দিছি। কারণ মানে যেই দিন আমার মনে হয়েছে যে আমি চলে যাই, আমি ফোনটা হাতে নিয়েছিলাম, তখন কিন্তু আপনাদের ভাইয়ের সাথে আমার রাগ, কোনো কথা বলি না, সেও আমার সাথে কোনো কথা বলে না, কিন্তু যেই দেখছে আমি হাতে ফোন নিছি তখন সে মানে আমার সতিনী গিয়ে বলছিল যে নুফা না ফোনটা কেন জানি ধরছে। পরে এসে আপনাদের ভাইয়া এক আছাড় দিয়ে ফোনটা ভেঙে ফেলছে। আমার যে তখন কতটা খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না, কারণ ওইটা ছিল আমার বাবার বাড়ির মানে শেষ স্মৃতি আমার কাছে। আর ওই মানে জিনিসটার মধ্যে আমার অনেক মায়া ছিল, কারণ আমার লাইফের ফার্স্ট ফোন ছিল ওইটা। তো ওই ফোনটা সে আছাড় দিয়ে ভেঙে ফেলে, তা আমার তো আরও বেশি খারাপ লাগে, তাও কিছু বলি নেই, কারণ এখন বললে দেখা গেল কি তার মেজাজ আরও বিগড়ে গেল, সে আমার সতীনের সাথে গিয়ে খারাপ ব্যবহার করলো। তো যেটা বলতেছিলাম মানে কথা আর বাড়াবাড়ি করি নাই, ওইখানে চুপ হয়ে গেছি, খারাপ লাগছে, নিজে অন্য রুমে গিয়ে কান্নাকাটি করছি, চুপ করে বসেছিলাম। তো একটু পরেও আসে যে কি হয়েছে, তুমি ফোন ধরছিলে কেন? আমি বলছি যে আমি তো এমনিতেই ফোন ধরছি, আর ওদেরকে কিছু বলি নাই, কারণ ওদের উপরে আরও বেশি প্রেশার পড়ে যাবে যদি আমি এসব কথা বলি যে আমি চলে যেতে চাই। আর কেন মানে আমি তখন যেতে চেয়েও যেতে পারি নাই সেটা বলি। আমি তো আমার দিক থেকে ফার্স্টে চিন্তা করছি যে বাবার বাড়িতে গেলে তো কোনো সমস্যা হবে না, আর কি হবে এটাও আমি জানি, আর এটা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি যদি আমার বাবার বাড়িতে যাই, আমি এতদিন কোথায় ছিলাম, 2টা মাস আমি কোথায় ছিলাম, এটা আমার বাবা মা জানতে চাইবে না? আমি যতই তাদেরকে না বলতে চাই, যেভাবেই হোক তারা এই জিনিসটা মানে জানতোই, যে আমাকে প্রেশার দিয়ে হোক যাই হোক, তখন একটা আইনি ব্যবস্থা নিত। আর তখন ওরা 2জনই স্টুডেন্ট, ওদের যদি কোনো একটা আইনি ঝামেলার মধ্যে জড়াই যায় তাহলে তো লাইফটা এখানেই শেষ, আপনারা খুব ভালোভাবেই বুঝেন। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার বাবা আর মেয়ে, ভাই আর মেয়ে,
তো তারা কতটুকু আবার এইসব কি বলবো পুলিশ আর্মি এইসব জিনিসে তাদের অনেক পরিচিত ভালো ভালো মানুষ আছে, মানে উপরের লেভেলে কাজ করে এই ধরনের অনেক মানুষ আছে। তো কি করতে পারে এই সম্বন্ধে আমার একটা মানে মাথার মধ্যে ধারণা আসে যে তাহলে তো ওদের অনেক বড় সমস্যা হয়ে যাবে, আমার কিছু হোক বা না হোক। তো সেই চিন্তা করে আমি তখন মানে থেকে যে আমি বুঝতে পারতেছিলাম যে ওদের কষ্ট হচ্ছে, প্রায় এই জিনিসটা মনে হইতো যে আমি চলে যাই, শুধু শুধু তো ওদের মাঝখানে থেকে আমার কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আর জামাইও তখন আমাকে পছন্দই করে না, যেটা সত্যি কথা। আমি আসছি শুরুর দিকে, এসেই জামাইয়ের সাথে শুধু রাগ দেখাই এই সেই, কিন্তু আমার সতীন তো এমন না, সে আবার অনেক জামাই ভক্ত। বুঝতেই তো পারেন কি পরিমাণ জামাই ভক্ত হইলে জামাইয়ের আরেকটা বিয়ে করাই দেয়, কতটা বিশ্বাস থাকলে। তো সেই জায়গায় আমি হচ্ছে একদম বিপরীত। তারপরে সে চায়ও নাই, আমার হাজব্যান্ড চায়ও নাই যে আমি আসি, আমার সতীন তাকে আরেকটা বিয়ে করা, এটা আমার হাজব্যান্ড কোনোদিনও চায় নাই। তো যার কারণে সে আমার কাছ থেকে দূরে দূরে থাকতো। আমার কি মন খারাপ, আমি যে একটা প্রেগনেন্ট মানুষ, আমার মুড সুইং হয় বা আমার কষ্ট হইতেছে, আমি বাবা মা ছেড়ে এখানে আসি, আমার একটু খোঁজখবর নেই, রাগ করছি এসে রাগ ভাঙাই, সবসময় ওই কেন রাগ ভাঙাবে, এরকম কিছু আসলে আমার হাজব্যান্ডের মধ্যেও ছিল না। যার কারণে আমাদের সমস্যাটা কি বলবো 1 বছরের বেশি ছিল তার সাথে, মানে আমার ঝগড়াঝাটি কোনো মিল মহব্বতই নাই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেমন হয়। তো এই স্যাক্রিফাইসটা আমি কার জন্য করছি? আমার জন্য করছি। এদিকে আমার কোনো স্বার্থ ছিল, আমি জামাইয়ের সাথে রাগ করে মুখ ফুলিয়ে অন্য রুমে বসে থাকছি, কান্না করছি, কষ্ট তো আমার লাগছে, কিন্তু ওর সাথে তো সম্পর্ক ভালোই, কারণ জামাই ওরে ওরে করে, ওর তো এই জিনিসটা ভালো লাগবেই, তাই না? তো আমার তো কোনো দরকার ছিল না, অবিবাহিত একটা মেয়ে আসছিলাম, সামনে উজ্জ্বল একটা ভবিষ্যৎ। আমি যদি 2 মাসের টাইমেও চলে যেতাম তখন কিন্তু আমার পড়াশোনাটা আমি দিব্যি চালাই নিতে পারতাম, কোনো সমস্যাই হতো না। কিন্তু এখন তো জিনিসটা অন্যরকম। এত দিন ধরে সংসার করছি, সেই প্রথম দিকে সমস্যা আমরা সব পার করে চলে আসছি, 4 বছর পরে এসে ওর মানে এটা ওইটা নিয়ে সমস্যা হইতেছে, তাই না? মানে কি বলবো, আমার এই কথাগুলো যে কখনো বলতে হবে আমি জাস্ট কল্পনার বাহিরে। বড় সতীন এখন এগুলা কিভাবে করতে পারতেছে, এতদিন এত ভালোভাবে ধৈর্য ধরে ছিল। মানুষের প্রথম কষ্ট হয় কখন, যখন প্রথম দিকে সতীনের সংসার করে তখন। তো প্রেগনেন্সি টাইমটা আমার পুরো এইভাবেই গেছে, প্রেগনেন্সি টাইমেই ছিলাম, শুধু জামাইয়ের সাথে ঝগড়া। মনে করেন যে মাঝখানে 2 দিন ভালো ছিলাম, তারপরে আবার তার সাথে আমার কোনো একটা বিষয় নিয়ে মানে গ্যাঞ্জাম লেগে গেছে। 10 দিন 12 দিন কথা নেই তার সাথে, কোনো তারও কোনো পাত্তা নেই, সে তার মতো থাকে আর আমি আমার মতো থাকি। মানে আমি যে একটা প্রেগনেন্ট মানুষ, আমার খোঁজখবর নেওয়া উচিত, এই দায়িত্ববোধটাও ছিল না। প্রায়ই বলতো যে ও এমন কেন, ওর মতো মেয়ের সাথে কি সংসার করা সম্ভব, ও কি একটা সাংসারিক মেয়ে? এখন আমি তো ওই যে প্রেগনেন্ট মানুষ, এই কারণে দয়াময় করে বলতেও পারে না যে ওকে ডিভোর্স দিয়ে দিও, চলে যাক। তো মানে তখন এই কথাটা বলে নাই, কেন বললাম সেটাও বলি। তারপরে আমার পুরো প্রেগনেন্সি টাইমটা এইভাবে যায়। যেদিন আমার হচ্ছে ডেলিভারি হয় সেদিন আমার হাজব্যান্ড আমার পাশে ছিল না, সে হচ্ছে ঘুমাচ্ছিল অন্য রুমে। যখন হচ্ছে মানে ডেলিভারি একদম হয়ে যাবে তখন আমার সতীন গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে যে নুফার তো পেইন উঠছে, আপনি এখনও ঘুমাচ্ছেন, আপনি কিছুই বলতে পারেন না, ঘরে এত কিছু। তো তখন হচ্ছে তাকে ডেকে তুলে, তো যাই হোক তখন মানে সেও নামাজে বসেছিল যাতে সব কিছু ঠিকঠাক হয়। মানে ডেলিভারি হয়ে গেছে, তখন আমি অসুস্থ একটা মানুষ, ডেলিভারি হওয়ার পরপরই তো আর মানুষজন সুস্থ হয়ে যায় না। তো আমি মানে কি বলবো তখনের কথা, আমি তার দিকে শুধু এক পলকে তাকাই আছি যে আমাকে একটাবার জিজ্ঞেস করে নাকি তোমার এখন কেমন লাগতেছে, বা ডেলিভারির টাইমে তোমার কেমন লাগছে, মানে কিছুই বলে নাই গাইস। আমার আসলে কান্না চলে আসছিল, যার কারণে আমি ভিডিওটা কাট করে দিই। আর অনেকে আমাকে একটা কথা বলেন যে আমি নাকি সিরিয়াস ভিডিওতে হাসতে থাকি। এই যে একটু আগে আমি যখন কান্না করতেছিলাম তখন হেসে জিনিসটা এড়াইতে গেছি, কিন্তু আসলে পারিনি। এই যে আমি এখনও হাসতেছি যাতে আমার কান্নাটা না আসে, আমি কান্নাটা আটকাই রাখতে পারি, এটাই হচ্ছে আমার হাসির আসল কারণ। সবসময় সব কিছু হাসি দিয়ে হচ্ছে ধামাচাপা দিয়ে দিতে চাই। তো যাই হোক, এখন কথায় আসি যে প্রেগনেন্সি টাইম গেল, আমাতুর রহমান হলো, এরপরে 4 মাস পরেই তো আলহামদুলিল্লাহ আব্দুর রহমান আসে। তারপরে একটা জিনিস দিনে দিনে খেয়াল করলাম যে আব্দুর রহমানের প্রতি আমার হাজব্যান্ডের ভালোবাসাটা বেশি। তো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ মেয়েকে তো সে ফেলে দিচ্ছে না, মেয়েকেও তো ভালোবাসে, কিন্তু ছেলের প্রতি তার ভালোবাসাটা বেশি। তো যখন তাকে বললাম যে কেন এরকম, আর মানে ডিরেক্টলি বলে যে আব্দুর রহমানকে সে বেশি ভালোবাসে আর আমাতুরকে একটু কম ভালোবাসে। তো আমি জিজ্ঞেস করলাম, মা হিসেবে এটা আমার খারাপ লাগবে? এটি তো স্বাভাবিক। যদি আয়শা মানে সরাসরি বলে যে আব্দুর রহমানকে বেশি ভালোবাসে, আমাতুরকে ভালোবাসে না, আমার ভালোবাসার কোনো প্রশ্ন না, সে আমাকে ভালোবাসে নাই বাসে না, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ মানে এখন তো এটা তার সন্তান, এই ক্ষেত্রে তো তার সমান সমান দিতে হবে, তাই না? তো পরবর্তীতে তাকে বললাম
যে কেন আপনি সবসময় এই ধরনের কথা বলেন, আমার তো শুনতে খারাপ লাগে। আর আপনার বাচ্চা বড় হয়ে যদি এই কথাটা কোনোভাবে কারোর কাছ থেকে শুনে, আশেপাশের আপনি মানে কোনোভাবে আপনার মুখ ফসকেই বের হয়ে গেল, এখন যেমন বলে ফেলেন তখন এইরকমভাবে বের হয়ে গেল যে আব্দুর রহমানকে আপনি বেশি ভালোবাসেন, তখন তো ওর কাছে এই জিনিসটা খারাপ লাগবে, বাচ্চা মানুষ, তাই না? তো তখন বললো কি, দেখো আমাতুর রহমানকে তো সবাই আদর করে, অনেক বেশি, সবাই মাশাআল্লাহ অনেক আদর করে, দাদা দাদু বলেন, বাইরে থেকে কোনো মানুষ আসলো, কারণ মেয়ে মানুষকে দেখবেন কি, মেয়ে বাচ্চাকে সবাই কম বেশি অনেক আদর করে, কারণ ওরা একটু ছটফটে হয়, প্রাণবন্ত হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে তো আর ছেলেরা এরকম হয় না, ছেলেরা একটু অন্য রকমের হয়। তো আব্দুর রহমান একটু আদরটা কম পাইতো সবার কাছ থেকে, এই কারণে সে ব্যালেন্স করার জন্য আব্দুলকে একটু বেশি ভালোবাসা দেয় আর আমাতুরকে একটু কম দেয়, কারণ সে তো সারাদিন মানুষের ভালোবাসা পেয়ে কুলাইতে পারে না। তো এই হচ্ছে কথা। তো আমি বলছি আচ্ছা সমস্যা নেই, এটা ব্যালেন্স করার জন্য দেয়, জিনিসটা মেনে নিচ্ছে। এমনকি মানে এই জিনিসটা এখনো পর্যন্ত ভিডিওতে খেয়াল করলে দেখবেন কি, আমার হাজব্যান্ড বলেই ফেলে যে আব্দুর রহমানকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। পরে মনে করেন যে ব্যালেন্স করার জন্যই বলে যে আমাতুরকে বেশি ভালোবাসে। এমনকি লাস্ট ভিডিওতে বড়সতিনও বলছিল যে সে কোষ্টি পাথরে লিখে দিতে পারবে যে আমাদের হাজব্যান্ড আব্দুর রহমানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন কি আমি এই জিনিসটা নিয়ে ঝামেলা করতে পারি না? আমার সব জিনিস বাদ, বাচ্চাদের জিনিস নিয়ে কি আমি ঝামেলা করতে পারি না যে কেন আব্দুর রহমানকে বেশি ভালোবাসবে? আমাতুর কি তার মেয়ে না? আমি কি অন্য কোথাও থেকে মেয়েটাকে নিয়ে আসছি যে মেয়েটাকে ভালোবাসবে না? মেয়ে মানুষ বড় হয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে, এটা কোন ধরনের কথা? আব্দুর তো সবসময় আমাদের কাছেই থাকবে, ও কি ওর শ্বশুর বাড়িতে চলে যাবে? এ ধরনের ঝামেলাকে আমি করতে পারি না। কিন্তু দরকার নেই তো, বাচ্চাদের বিষয় নেই, এমন তো না যে মেয়েকে আদর করে না, করে তো, সে তো বলছে ব্যালেন্স করার জন্য একটু কম বেশি করে আর কি, কিন্তু আসলে তো দুইজনকেই ভালোবাসে, তো এটা নিয়ে তো ঝামেলা করার কিছু নাই। তো এই কথাও গেল। এখন ও রিসেন্ট যেগুলো নিয়ে ঝামেলা করছে, তো এতক্ষণে আরেকটা কথা বলে নিই, বুঝেই গেছেন যে আমি এই সতীনের সংসারে এসে স্যাক্রিফাইস ঠিক কী পরিমাণ আমার করা লাগছে। আরও কিছু কথা বলি নেই, আমি বলতে চাইও না, যতটুকু বলছি অতটুকুই আমার কাছে অনেক বেশি মনে হইতেছে। তো এখন আসি রিসেন্ট যে জিনিসগুলো নিয়ে ও ঝামেলা করতেছে। ও বলছে কি যে আমার ঘরে নাকি সব ফার্নিচার দিয়ে দিচ্ছে, ওর ঘরে কোনো ফার্নিচারই দেয় নাই, ঠেকাই পড়ে নাকি ওর রুমে আমরা ড্রেসিং টেবিলটা রাখছি, কোনো জায়গায় জায়গা পাইতেছি না, এই জন্য। মানে এই কথাটা শোনার পরে আমার কেমন লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ও জানে যে আমার রুমের খাটটা ভাঙা, আপনারা এত কিছু দেখেন আর এই জিনিসটা দেখেন নাই, ভিডিওতে যে দেখাইছি আমার রুমের খাটটা ভাঙা, আমি ইট দিয়ে ঠিকা দিয়ে তারপর ওই খাটটার মধ্যে থাকতাম। আর খাটটার সমস্যা ছিল কি, রাতের বেলা আমি ঘুমিয়ে আসি, মনে করেন রাতেই তো বেশি শোয়া পড়ে অনেকক্ষণ টানা, খাটটা মানে ধবাস ধবাস করে পড়ে যেত। বাচ্চা মানুষটাকে নিয়ে যদি সবসময় এমন হয়, বাচ্চাও তো ঘুমের মধ্যে ভয়ে লাফাই উঠতো, এটা কেউ দেখে নাই যে আমি পরে রাতের বেলা আমাতুরকে মানে ঘুম থেকে উঠাই, ও পুরা ঘুম, মাঝরাতে ওকে ঘুম থেকে উঠে তারপর আমার খাট ঠিক করা লাগতো, এটাও দেখে নাই। এই কারণে আমার রুমে হচ্ছে খাট এনে দেওয়া হয়েছে। আর আমার ওয়ার্ড্রোবটা একটু ছোট ছিল, আমার কাপড় চোপড় আসলে হইতো না, কারণ আমার বাবার বাড়ির কিছু কাপড় আমি এখন আনছি, তো সব কিছু মিলে আমার ওয়ার্ড্রোবটা ছোট ছিল। আর 3000 টাকার একটা ওয়ার্ড্রোব, আর ওর ওয়ার্ড্রোব হচ্ছে 12,000 টাকার RFL-এর। আমারটা কি ছিল আপনারা বুঝতেই পারতেছেন, 3000 টাকার ওয়ার্ড্রোব আর কি হইতে পারে। তো এখন এখন যে এনে দিছে এটাও এত দামি যে বিষয়টা এমন না, কিন্তু একটু বড় সড়ো দেখে এনে দিছে। এখন এটার মধ্যে আমার কাপড় চোপড় মোটামুটি হয়ে যায়, আগের মতো আর সমস্যা হয় না। তো এই দুইটা জিনিস হচ্ছে এক্সচেঞ্জ করে আনা হয়েছে, খাট আর ওয়ার্ড্রোব, এই দুইটা জিনিস নিয়ে আমার সমস্যা ছিল। আর আগের যে ওয়ার্ড্রোবটা আমার শাশুড়ি আমার রুমের ওয়ার্ড্রোবটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমি এক্সট্রা কী নিলাম, কি আমাকে দিয়ে দিল একদম, যেটা নিয়ে ওর কষ্ট একদম বুকটা ফেটে গেল। আর ওর রুমে যে ড্রেসিং টেবিল রাখা হয়েছে, তারপরে কম্পিউটার রাখা হয়েছে, সবচেয়ে দামি জিনিস যেটা, কি বললো তারপরে আপনারাও বলছেন যে 2টা ওয়ার্ড্রোব আমার রুমে। তো আমার হচ্ছে এই পাশটাতে, যে পাশে আরেকটা ওয়ার্ড্রোব রাখা প্লাস্টিকের, সেই সাইডটাতে আগে ছিল একটা যে রান্নাঘরের কিচেন রেকগুলো আছে না, ওইগুলো ছিল। তো রং করার পরে দেখতেছি কি জিনিসটা মানানসই লাগতেছে না, তো আর রাখি নেই, জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা, এখন এদিকে কি রাখা যায়, এই কারণে একটা প্লাস্টিকের আলমিরা আনছি যাতে জিনিসটা ফাঁকা ফাঁকা না লাগে। এটা তো আনার পরে আমি খালি পড়ে আছে, কিছুই রাখিনি এখন পর্যন্ত খালি, শুধুমাত্র জায়গাটা যাতে ফাঁকা ফাঁকা না লাগে, একটু কেমন নিজের চোখে দেখতে অন্যরকম লাগে, এই কারণে এনে রাখছি। আমার রুমেও যে ফার্নিচারের কথাটা বললো, খোঁটাটা দিল, সবগুলা জিনিস যদি একসাথে ভেঙে চুরে ভর্তা করা হয় তাহলেও তো ওর কম্পিউটারের সমান দাম হবে না। শুধু আমার রুমের না, সব রুমের ফার্নিচার মিলাইলেও তো হবে না। ড্রেসিং টেবিলের দাম কি কম ওয়ার্ড্রোবের থেকে?
আপনাদের কি মনে হয় আলমিরার থেকে ড্রেসিং টেবিলের দামটা কম? আর ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস মেয়েদের। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আয়নায় চেহারা দেখি, দুপুরবেলা একটু কাজ করতেছি, ঘেমে আসি, তখন আমাদের মেয়েদের মন চায় যে গিয়ে একটু আয়নায় দেখি তো আমার কেমন লাগতেছে রান্না বান্না করার পরে। তারপরে মনে করেন যে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ড্রেসিং টেবিল লাগেই মেয়েদের। এটা মেয়েদের একটা শখের জিনিসই বলতে পারেন। তো সেই জিনিসটা আমি ওর রুমে রাখছি। এখন যে আমার সকাল বিকাল রাত সবসময় ওর রুমে যাইতে হইতেছে ড্রেসিং টেবিলটার জন্য, আমার রুমটা তো খালিই ছিল। তারপর আমি ওর রুমে রাখছি যে সব রুমে তো ফার্নিচার রাখা হইলো, ওর রুমটা আর খালি থাকবে কেন, ওর রুমটাতে ড্রেসিং টেবিলটা থাকুক, আর ছোটোখাটো একটা রুম, দেখতেও সুন্দর লাগবে। সব কিছু মিলে ওর রুমে রাখছি। আর ও বানাইলো কি, ঘরে রাখার জায়গা পাইতেছে না। ঘরে রাখার জায়গা কি অভাব আছে? পুরো 3 তলাটাই আমাদের। 3 তলায় জায়গা না হোক, নিচতলায় 2 তলায় তো জায়গা হতে পারতো নাকি? 3 তলা বাড়ির মধ্যে নাকি জায়গা নেই, এই কারণে ঠেকাই পরে ওর রুমে রাখতে হবে আমাকে। মানে এত মিথ্যা কথা ও কীভাবে বললো গাইস? আমাদের সংসারটা তো আজকে কালকের না যে আজকে কালকের, এই কারণে সংসারের মধ্যে এমন অশান্তি চলতেছে। 4টা বছর ধরে সংসার করতেছি, এমনি এমনি তো করে ফেলতে পারতেছি না। এখন মানে ভিডিও শুরু করছি, কি হয়েছে ওর? কয়দিন পরে পরে এরকম শুরু করছে কেন? কয়দিন হলে বলে কি যে সংসার ছেড়ে চলে যাবে, ওর মা বাবা মায়ের মনে কষ্ট দিছে, এই কারণে মানে আমাদের সন্তানদের সাথে 2 দিন পর পর বিপদ আসতেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এটা ওর মনে হয়েছে যদি মা বাবা বলে ডিভোর্স দিয়ে দিবে, এই ইত্যাদি হ্যান ত্যান কত কিছু। তারপরে বললো যে আমাকে নিয়ে তার কোনো সমস্যা ছিল না আগের বার, এই 2 মাসই হবে যে ঝামেলাটা গেল, তা আমাকে নিয়ে তার কোনো সমস্যা নাই আগের বার বললো। কিন্তু এইবার তো বলেই দিছে ওর সমস্যা আমাকে নিয়ে। আচ্ছা আমি কি জিনিসগুলো ইচ্ছা করে করতেছি? ওর ফার্নিচার নিয়ে সমস্যা, সেটা তো আমি আপনাদেরকে ভেঙে চুরে বলেই দিলাম যে আসলে কি হয়েছে। তারপরে বললো কি জামাই আমার সাথে টানা 1 মাস থাকে। আমার সেই প্রথম দিকের, আমি অবিবাহিত একটা মেয়ে, আমার কি কোনো দিকে কম আছে কিছু যে আমার মানে এইভাবে কষ্টে দিন পার করে স্বামীর সংসার করতে হবে? আমার বাবা মা তো এখনো পর্যন্ত আমি যদি বলি তারা আমাকে নাচতে নাচতে নিয়ে যাবে, যা আয়, আমি তো তোর জন্য অপেক্ষা করতেছি যে কবে আসবি, এখানে তো তোর এত কষ্ট করে সংসার করার কোনো দরকার নেই। মানে আমি কিসের জন্য কি করতেছি? এখন আমার আসলেই অনেক বেশি অনুতপ্ত বোধ হইতেছে। আমি কিসের জন্য কি করলাম এতদিন, কিসের জন্য এত ধৈর্য ধরলাম, কিসের জন্য এত স্যাক্রিফাইস করলাম আমি। তো গাইস, যেটা বলতেছিলাম, আমার বাবার বাড়িতে যদি আমি এখনও চলে যাই আমার কোনো কিছুর কমতি হবে না, তারা আমাকে মাথায় তুলেই রাখবে, কারণ আমি তাদের একমাত্র মেয়ে। এতদিন কষ্ট করছি, পাইলে আরও মানে আগের চাইতে আরও বেশি আদর সোহাগ করবে। তো আমার পড়াশোনাটা কিন্তু এখানেই শেষ, কিন্তু ও আবার নতুন করে ওর পড়াশোনাটা শুরু করতেছে। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত কমপ্লিট করলাম না, যে বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হয়ে যাবে, ও পড়লেই চলবে, ও পড়ে, ওইটাতে আমি সাপোর্ট করতেছি, সমস্যা নেই। একজন পড়লেই তো হয়েছে, আমার পড়তে হবে, ওর পড়তে হবে এমন কোনো কথা আছে? আমি আমার পড়াশোনাটা শুরু করি নেই, আমার করার ইচ্ছাও নেই, কিন্তু ওর পড়াশোনা শুরু করতেছে, তারপরে ফ্রিল্যান্সিং করতেছে। ফ্রিল্যান্সিংয়ের জন্য জামাই ওকে 1 লাখ টাকা দিয়ে কম্পিউটার কিনে দিল। আমি কি চাইলে আমাকে কম্পিউটার কিনে দিত না? আমি যদি বলতাম যে আমি ফ্রিল্যান্সিং করব, বলছিলাম একবার যে আমি ব্লগ করা ছেড়ে দিই, কারণ সবাই তো বড় সদিনকে পছন্দ করে, আমার শুধু শুধু দরকার আছে ভিডিও করে মানে কারোর সাথে কোনো কিছুতে উল্টাপাল্টা কিছুতে জড়াইও না, কমেন্টে যে মানুষজন একটু তেড়াভাবে উত্তর দেয় সেটাও করি না, তারপরেও তো আমি মানুষের কাছে খারাপ, তো আমার শুধু শুধু ব্লগ করার দরকার কি? সবাই বড় সদিনকে পছন্দ করে, বড় সদিনকে ভালোবাসবে, ও ব্লগ করলে আরও ভালো, আমি ঘরে বসে বসে নয় ফ্রিল্যান্সিংই করি। কিন্তু তারপরেও জামাই ওকেই কম্পিউটার এনে দিছে, ওকেই বলছে যে না তুমি ফ্রিল্যান্সিং করো, আমাকে কিন্তু দেয়নি আমি বলার পরও। তা আমি যদি ওই রকম জোর দিয়ে বলতাম, আসলে আমি অত জোর দিয়ে বলি নাই, আমাকে কি কম্পিউটার কিনে দিত না? আমি কি চাইলে পারি না ফ্রিল্যান্সিং শিখতে? ও যে বললো নাকি ফ্রিল্যান্সিং শিখে সারাদিন তারপর বাচ্চাদেরকে রাখে, এই সেই করে, জামাই ওকে পাত্তা দেয় না, মানে জিনের সমস্যা নিয়েই তো মেন সমস্যাটা হয়েছে, তাই না? তো ফ্রিল্যান্সিং আমি চাইলেও শিখতে পারি। তারপর ও ভালো কথা, ওকে শুধু 1 লাখ টাকা দিয়ে কম্পিউটার কিনে দিছে, বিষয়টা এমন না। তারপরে কোর্স লাগে না? কোর্স ছাড়া ও ফ্রিল্যান্সিংটা শিখবে কি দিয়ে? আর ফ্রিল্যান্সিংয়ের কোর্সের যে কী পরিমাণ দাম সেটা কি আপনারা জানেন না? যারা ফ্রিল্যান্সিং করেন, আমাদের ভিডিও দেখেন, তারা খুব ভালো করেই জানেন যে একটা ফ্রিল্যান্সিং কোর্সের দাম কত। শুধু একটা কোর্স কিনে নাই, ডিজিটাল মার্কেটিং, তারপরে ইংলিশ কমিউনিকেশন, তারপরে গ্রাফিক্স ডিজাইনিং, আরও কি কি জানি কিনছে সেটা আমি জানি না। তো এই কোর্সগুলোর দাম ঠিক কেমন হইতে পারে সেটা আপনারাই জানেন। ও যে ফার্নিচারের খোটাটা আমাকে দিল, দেখো না, সে যে সমস্যার কারণে তার মেইন সমস্যা হয়েছে জামাই তাকে পাত্তা দেয় না, 1 মাস ধরে আমার সাথে থাকে। আচ্ছা জিনের সমস্যা, এটাকে আমি ইচ্ছা করে করতেছি? কোনো মানুষের পক্ষে সম্ভব? একটা মুসলমান, প্রত্যেকটা মুসলমানই কিন্তু আপনার জিনে বিশ্বাস করে, আর আমরা মানে মানুষরা জিন জিনিসটা অনেক ভয় পাই, যেটা সত্যি কথা। তো এই জিনিসটা নিয়ে ফাইজলামি করার মতো তো কারোর মেন্টালিটিই আসবে না। আমি ইচ্ছা করে মানে
বলবো যে নাটক করে আমার জিনের সমস্যা হইতেছে, নিজে নিজে হাত পা কাঁপাবো, চোখ বন্ধ করে পড়ে থাকবো, এটা কখনো সম্ভব? আপনি কখনো অভিনয় করে এই জিনিসটা পারবেন? তা আমার আসলে সমস্যা হইতেছে, সেটাই আমি বলছি। আমার সমস্যা না হলে আমি শুধু শুধু এই জিনিসটা কেন করবো? 4 বছর ধরে সুন্দরভাবে সব কিছু করতে পারছি, আর এখন এসে আমি নাটক করব। এখন কি এমন একটা হয়ে গেছে যে আমার জামাই নিয়ে থাকতে হবে, এই জন্য আমার অভিনয় করতে হবে? কেন? যখন সমস্যা ছিল তখন ওইগুলা গণায় ধরলাম না, 4 বছর পরে এসে আমি জামাই নিয়ে থাকতে চাইবো আর ওকে বের করে দিতে চাইবো, এই ধরনের মেন্টালিটি আমার মধ্যে চলে আসবে। আর আমি যে শুরুর দিকে অবিবাহিত একটা মেয়ে এত স্যাক্রিফাইস করলাম, ওই স্যাক্রিফাইসের কাছে কি ওরে বিশ্বাস করে আমি আসছি শুধুমাত্র বন্ধুত্বের প্রতিশ্রুতি রাখার জন্য। তো সেই জিনিসের চাইতে কি ও 1 মাস ধরে কষ্ট করতেছে, এটা খুব বেশি। আর এটা কি আমি ইচ্ছা করে করতেছি? ইচ্ছা করে ওকে কষ্ট দিতেছি? বিষয়টা এমন, আমি পারলে কি বাচ্চাদের সাথে থাকতাম না? মানে কি বলবো। আর জামাই তো জিনিসটা ইচ্ছা করে করতেছে না, যে 1 মাস ইচ্ছে করে আমার সাথে থাকতেছে, ওকে পাত্তা দিতেছে না, হ্যান ত্যান, এগুলো সব জামাই এসে আপনাদের সাথে ক্লিয়ার করবে। আমি আর বলতেছি না যে আসলে সে পাত্তা দেয় না নাকি, না হলে এই ধরনের কথা কেন বললো। আর 1 মাস ধরে ওর সাথে থাকে না, এই জিনিসটা নিয়ে ওর খারাপ লাগবে, আগেও বলছি এখনও বলতেছি, কিন্তু এটা তো ইচ্ছাকৃতভাবে কেউ না। মানে আপনারা সবাই বলেন যে আমি নাকি দেখতে সুন্দর না, হ্যান ত্যান, মূলা, তারপর আরও কী কী, চেহারা সুন্দর না। তো জামাই আমার কাছে কেন শুধু শুধু থাকবে একটু বলেন তো? ওর চেহারা সুন্দর, দেখতে মিষ্টি, বিনয়ী, কথাবার্তা সুন্দর, আমার কথাবার্তা সুন্দর নেই, যে আপনারাই বলেন কর্কশের মতো কথা বলি। তো জামাই শুধু শুধু আমার কাছে কেন থাকবে? নাটক করলে তো সে আরও আগে আমাকে দিয়ে ফেলে দেওয়ার কথা, যে তুই নাটক করস, তোরে নিয়ে আমি কেন থাকবো, আমার অপছন্দ করার কথা। তো ওর যদি এত শখ হয় এই জিনিসটা নাটক মনে হয়, ও নিজেই করুক না, ও একটু নিজে অভিনয় করুক, তাহলে তো ও জামাইকে কাছে পায়। ভিডিওতে এসে শুধু বলুক যে আমার সমস্যা হয়েছে, জিনের সমস্যা হইতেছে, এতটুকু কথাই বলুক। ওর এই সাহসটা আছে নাকি, ও করুক যে আমারও জিনের সমস্যা হইতেছে, জিন যেহেতু ওর কাছে এতই মানে আত্রা ফাত্রা একটা জিনিস লাগতেছে, করুক। ও করতেছে না কেন? আর আমি তো দেখতে সুন্দর না, জামাই আমাকে নিয়ে থাকবে কেন? আপনারা যে বলেন, নিজেরাই বলেন আমি সুন্দর না, তো সুন্দরী না হলে থাকবে কেন? পুরুষ মানুষ তো পছন্দই করে সুন্দরী। আপনারা নিজেরাই বলেন যে সুন্দরী নাকি ছেলেরা বেশি পছন্দ করে, তো আমার কাছে তো থাকার কোনো প্রশ্নই আসে না। তো ও কেন শুধু শুধু মিথ্যা কথাগুলো বললো আমি জানি না। এতদিন পরে এসে কেন, ওর 4 বছর পরে এসে এখন মনে হইতেছে যে আমাকে নিয়ে সংসার করা সম্ভব না, আমার কারণে ওর সংসারে সমস্যা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না, যা বলার বলেই দিছি, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাগুলো কি হয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।